অ্যাকচুয়ালি ওদের উদ্দেশ্য হচ্ছে তোমরা গ্রাম ছেড়ে চলে যাও, তোমাদের থাকার দরকার নেই। এখন কী করবে, ক্লাবের নাম দিয়ে আমাদের কাছ থেকে জমিটা জবরদস্তি ঘর বাড়ি ভেঙে জমিটা নিচ্ছে। আমি সুজিত মান্নাকে চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে আপনি ডিফর্ম করুন, আমার ক্লায়েন্ট যেটা সত্যি সেটা বলবে। আর আপনার যদি যোগ্যতা এবং ক্ষমতা থাকে আপনি হাইকোর্টে এসে পুলিশ ইনঅ্যাকশনে আমার মুখোমুখি দাঁড়ান, আমি বুঝে নেব আপনি কত বড় অ্যাডভোকেট। জয়ী সর্দার, নুর ইসলাম সর্দার, মাসুর সর্দার, রাজু সর্দার, এরকম বেশ কিছুজন একসাথে হয়ে ঘরটাকে পুরো ভেঙে, এক কামরা পাকা ঘর পুরো ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে। দর্শক, পাবলিক বাংলার সকল দর্শককে স্বাগতম। আর আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি বারুইপুর কোর্টে। হ্যাঁ, এবার নিশ্চয়ই আপনারা কথায় একটা গল্প শুনেছেন যে কোনো জায়গাতে কাকের চোখ পড়েছে। আর এবারে কাকের চোখ পড়েনি, সরাসরি তৃণমূল কংগ্রেস নেতাদের চোখ পড়েছে সাধারণ মানুষের জমিতে। হ্যাঁ, জমি দখল করার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে। সাধারণ মানুষের বাড়ি ঘরদোর ভাঙচুর করছে। তবে এক কথা বলা যেতে পারে, তৃণমূল কংগ্রেস দল করলে সাতক্ষণ মাপ। এটা আমি বলছি না, এটা বাংলার সাধারণ মানুষ বলছে। কারণ আমরা দেখেছি এ রাজ্যে বারবার শাসক দলের হাতে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ, বাড়ি ঘরদোর ভাঙচুর করা হচ্ছে, জমি জায়গা লুটপাট করা হচ্ছে। এই অমানবিক অত্যাচারগুলো করছে যারা শাসক দল করছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস। শেখরবাড়ি 1 নম্বর পঞ্চায়েত গ্রামে একজন সাধারণ মানুষের বাড়ি ঘরদোর ভাঙচুর করা হয় এবং তাদের জমি লুটপাট করা হয়, এমনটাই অভিযোগ করছেন তিনি বাড়িওয়ালা। এবং একটা বিষয় সাধারণ মানুষের কৌতূহল হচ্ছে যে তিনি কোনো রাজনৈতিক দল করেন না, তিনি একজন সাধারণ মানুষ। তাহলে সাধারণ মানুষ যদি এইভাবে শাসকের কাছে অত্যাচারিত হতে হয়, তাহলে বাংলার আর যারা সাধারণ মানুষ রয়েছে তারা কতটা আতঙ্কে রয়েছে, এই প্রশ্ন করছে গোটা বাংলার মানুষ। আর এই মুহূর্তে আমার সাথে রয়েছে কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী রাহুল স্যার। আমরা আরও বিস্তারিত জেনে নেব। এবং সেই জমিটা যখন তার বাবা দান করে, তারপরে সেই জমি থেকে কিছুটা অংশ ক্লাবকে, মানে স্থানীয় ক্লাব, যেটা আপনার কবি নজরুল সেবা সংঘ এরকম কিছু নাম হবে, সেইখানে ক্লাবে উন্নয়নের জন্য এবং স্কুলকে ডেভেলপমেন্টের জন্য কিছু জমি দেওয়ার পরে বাকি অংশতে তারা জমিতে বাড়ি করে থাকে। এবং গত 27শে এপ্রিল 2025 আনুমানিক রাত 12টা, 12:30 বা তার আরও পরে হবে, রাত্রিবেলা পাড়ার কয়েকজন মানে শাসক দলের কিছু ঘনিষ্ঠ ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল টাইপেরই বলা যায় তাদেরকে, কারণ তারা মানে মেন লাইন বন্ধ করে সেখানে পুরো ভাঙচুর চালায়। এবং ভাঙচুর চালানোর পরে সে তার 2 মেয়ে, তার সানোয়ারা খাতুনের 2 মেয়ে, 1 মেয়ে কোলে, মানে সম্ভবত তার বয়স 1 মাসের মতো হবে, আর 1 মেয়ে একটু বড় হবে, হয়তো ক বছর বয়স, 2 বছর বয়স। তো 2 বছর বয়স। তো এই 2জন মেয়েকে নিয়ে সেই মহিলা সেই রাতে থানায় যায়। এবং যেহেতু তার বাড়ি ঘরদোর ভাঙচুর হয়, কিন্তু থানা সেখানে কোনো রকমভাবে কোনো অ্যাকশান নেয়নি, নর্মাল জিডিটুকুও করেনি। পেট্রোলিং পার্টি একজন ছিলেন, তাকে বাড়িতে পাঠায়। এবং সেখানে সেই যে রিপোর্ট দিয়েছে, সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে সেখানে যখন পৌঁছেছে ক্রাইম সিনে, দেখার পরেও যখন দেখছে বাড়ি ভাঙচুর করা অবস্থা, তারপরেও সেই পুলিশ এখনও কোনো রিপোর্ট দিয়েছে কিনা জানি না, কারণ লিখিত কোনো রিপোর্ট কোর্টের কাছে সেই পুলিশ দেয়নি এখন পর্যন্ত। যে সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, ওখানে কি সার্কামস্টেন্সিয়াল স্টেটমেন্ট কী আছে প্রাইম অফিসেতে সেখানে যখন পুলিশ ইনভেস্টিগেট করেছিল সেই স্টেটমেন্ট কী ছিল, সেই পুলিশ এখন পর্যন্ত সেই স্টেটমেন্ট কোর্টের কাছে রেকর্ড করেনি। এটা গেল এক। তার ভিত্তিতে যখন 6 জনের এগেনস্টে প্রথমে কমপ্লেন করতে যায়, প্রথমে কমপ্লেন নেননি। তারপর যখন আমাদের কাছে এটা যোগাযোগ করা হয় আমাদের সাথে, এবং আমরা যখন যোগাযোগ আমাদের মাধ্যমে যখন আসে, তখন আমি আইসি বারুইপুরকে অনেকবার ফোন করি, ফোন ধরেনি। তারপর একটা নর্মাল জিডি করা হয়, এবং তার কপি যখন আমি ডকুমেন্ট যখন আমি পাঠাই ইয়েকে, আপনার আইসি বারুইপুরকে, তার ভিত্তিতে পুলিশ যায়, কিন্তু একটা নর্মাল জিডি করে, কোনো কমপ্লেন রেজিস্টার মানে এফআইআর রূপে নেয়নি তখনও, বাড়ি ভাঙচুর হওয়ার পরেও। সেই 6 জন বা 5 জন যাদের নাম ছিল, তারা প্রত্যেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, এলাকায় খুব সুপরিচিত দুষ্কৃতী তারা, তৃণমূল আশ্রিত। এবং পঞ্চায়েতের প্রধান সুজয় সাপুই ঘনিষ্ঠ তারা। শিকরবালি 1 নম্বর পঞ্চায়েতে যারা প্রধান, যিনি প্রধান আছেন, সম্ভবত তার নাম সুজয় সাপুই ঘনিষ্ঠ তারা। এবং সেই 6 জনের নামে পুলিশ বেলেবেল সেকশানে কেস দেয়, এবং সেই এফআইআরটা পরবর্তীকালে হাইকোর্টে চ্যালেঞ্জ হয়। এবং এফআইআর যখন দেওয়া হয়, এফআইআর যেই দিনে আমার ক্লায়েন্ট সানোয়ারা খাতুনকে দেওয়া হয়, তার 2 দিন আগের ডেট দিয়ে রিসিভ করা হয়, মানে ব্যাক ডেট দিয়ে এফআইআর ইস্যু হয়। এবং সেই এফআইআরের কপি যখন ফার্নিশ করা হয় আমার ক্লায়েন্টকে, তখন সেই এফআইআরের ডেট যখন আমি দেখি, সেই ডেটটাকে এবং এফআইআর প্রত্যেকটা সেকশনকে আমার চ্যালেঞ্জ, অলরেডি মামলা পেন্ডিং আছে। ফার্স্ট হিয়ারিং হয়ে গেছে, ফার্স্ট হিয়ারিংয়ে আইও কল ফর হয়েছিল, আইও গেছিলেন, এবং সেকেন্ড হিয়ারিংয়ে আইসিকে কল ফর করেছে। আইসি যেহেতু কোর্ট এখন সামার ভ্যাকেশান চলছে, কোর্ট খুলবে, এটার ডেট হচ্ছে আপনার 10 তারিখে
10ই জুন হাইকোর্টে এর ডেট আছে, সরি 12 তারিখে এফআইআর চ্যালেঞ্জের ডেট আছে। ফার্স্ট হিয়ারিং হয়ে গেছে, সেকেন্ড হিয়ারিংয়ের ডেট 12ই জুন। আর ফার্স্ট হিয়ারিংয়ের ডেট ছিল সম্ভবত 20 মে, না হ্যাঁ 20 মেতে ছিল, সম্ভবত 20 মে ডেট ছিল। তো আর একটা কেস হয়েছে যেখানে হাইকোর্টে আছে, যেটা পুলিশ ইনঅ্যাকশন, কারণ পুলিশ এখানে কোনো রকমভাবে কোনো অ্যাক্টিভনেস দেখায়নি। কেন অ্যাক্টিভনেস দেখায়নি? যখন এই এফআইআরে বেল পাওয়ার পরেও আমার এখান থেকে আমার ক্লায়েন্টকে আমি 144 রেসিডেন্ট অর্ডার করাই, যেটা রেসিডেন্ট অর্ডার মানে রিপেয়ারিংয়ের অর্ডার পরেও রিসেন্টলি যে অর্ডারটা বেরোয় সেই অর্ডার যখন এক্সিকিউশন করতে যাওয়া হয় স্পটে, সেখানে আবার স্থানীয়রা সেই অ্যাকিউজরা বেলে ছাড়া পাওয়ার পরেও বাধা দেয় এবং পুলিশ সেখানে আসলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। এবং অদ্ভুতভাবে স্থানীয় বিধায়ককে আমি ফোন করেছিলাম, এমএলএ বিমান ব্যানার্জি বলেছে আমি দেখে নেব। প্রথমে আমি কোর্ট অর্ডারটা তাকে ফোনের মাধ্যমে পাঠাই, তার আগে মেল করি, কোনো রেসপন্স নেই। তারপরে বলে আমি দেখে নিচ্ছি, আমি ছেলেদের যা ইনস্ট্রাকশন দেওয়ার দিয়ে দেবো। কিন্তু সেই ইনস্ট্রাকশন কী দিয়েছেন আমি জানি না, কিন্তু সেই ইনস্ট্রাকশন যদিও বা দেয়, কতটা কী ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা আমার সন্দেহজনক। কেন সন্দেহজনক? কারণ স্পটে আমি সেদিন নিজে ছিলাম এবং আমার সাথে এখানকার যিনি মানে অবিভক্ত বারুইপুরের যখন এমএলএ ছিলেন ললিত গায়েন, তার ছেলে জয়দীপ গায়েন সেখানে প্রেজেন্ট ছিল এবং আমরা দুজন যখন গেছিলাম এই অর্ডার এক্সিকিউশনের জন্য, সেখানে অর্ডার এক্সিকিউশন করতে বাধা দেয়। তার ভিত্তিতে আজকে 107 ফাইল হয়েছে এবং যেখানে সেদিন বাধা দেয় তাকে ক্লায়েন্টকে মারধর করা হয়েছে, তার ভিত্তিতে কালকে বারুইপুর থানায় জিডি করা হয় এবং সেই জিডির ভিত্তিতে আজকে 107 কালকে ফাইল হয়েছে, আজকে অর্ডার এক্সিকিউশন হবে। যে এবং সবথেকে বড় কথা একটা জিনিস, যেটা তাদের এগেনস্টে মানহানি অলরেডি কালকে ফাইলড হয়েছে, মানহানি ফাইল হয়েছে এবং প্রধানকে আমি নোটিশ সার্ভ করে দিয়েছি, আজকে নোটিশ ইস্যু হয়ে গেছে, প্লাস আরও 2-3 জন যারা ছিলেন। সবথেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে বিরোধী পক্ষের যে অ্যাডভোকেট যিনি রিপ্লাই দিচ্ছে, এটা হচ্ছে সুজিত মান্না তার নাম, অ্যাডভোকেট। এবং ইনি কীরকম অ্যাডভোকেট আমার ধারণার বাইরে, পরে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে উনি সদ্য মানে জাস্ট নিউবর্ন বেবি, 5 বছর হয়েছে উনি প্র্যাকটিস করছেন। যাই হোক, সেটা নিয়ে আমার কথা নয়। কথাটা হচ্ছে কোনো আইনজীবী বা লার্নেড জাজ বা লার্নেড ম্যাজিস্ট্রেটও বলতে পারেন না আপনি মিডিয়ার সামনে মুখ খুলবেন না। ওনাদের একটা গাত্রদাহ যে মিডিয়ার সামনে মুখ খুলছে, 10টা লোক জানছে, সেটা আমার ক্লায়েন্ট বলছে বলে তাদের খুব গাত্রদাহ। এই জন্য সবথেকে বড় কথা সেই অ্যাডভোকেট, তার অ্যাডভোকেটের প্রথম কথা হচ্ছে তার অ্যাডভোকেট যে রিপ্লাই নোটিশ দিচ্ছে, এখানে লেখা আছে অন দিস সার্কামস্টেন্স আই অন বিহাফ অফ মাই ক্লায়েন্ট টু অ্যাডভাইজ ইউ not to allege false in my client anymore or not to give any defamatory statements before any digital anymore, otherwise law will take its own course without giving any further references to you। মানে আপনি মিডিয়াতে কোনো মুখ খুলবেন না, যদি মুখ খোলেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। এটা ওনাদের তরফ থেকে অ্যাডভোকেট সুজিত মান্না বলেছে। আমি সুজিত মান্নাকে চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে আপনি ডিফর্ম করুন, আমার ক্লায়েন্ট যেটা সত্যি সেটা বলবে। আর আপনার যদি যোগ্যতা এবং ক্ষমতা থাকে আপনি হাইকোর্টে এসে পুলিশ ইনঅ্যাকশনে আমার মুখোমুখি দাঁড়ান, আমি বুঝে নেব আপনি কত বড় অ্যাডভোকেট। আমি এই কথাটা এই কারণে বললাম, এটা আমার বলাটা উচিত নয়, তবু আমি বলতে আজকে বাধ্য হচ্ছি। আইনজীবী পেশার সাথে জড়িত হয়ে অনেক মানুষ আমাদের কাছে আসে বিচার পাওয়ার আশায়, আর এরকম টাইপের অ্যাডভোকেট যারা বিচার পেতে বাধা সৃষ্টি করে তাদেরকে আমরা চ্যালেঞ্জ হিসেবেই নিই, আমরা তাদেরকে হাইকোর্টে বুঝে নেব। আর আমি যতদূর খবর নিয়েছি এই ভদ্রলোক ডিস্ট্রিক্ট কোর্টে এনরোলমেন্ট আছে, এই ভদ্রলোকের ক্ষমতা নেই হাইকোর্টে লড়ার। তাই জন্যই আমি কথাটা খুব বাধ্য হয়ে খুব মানে খারাপভাবে বলতে হলো, আজকে আমি বাধ্য হচ্ছি। যে মানুষগুলোর ঘর ভাঙা হয়েছে, যে মানুষগুলো ঘর ছাড়া, ঘর যারা ভেঙেছে তাদেরকে বাঁচানোর জন্য, কিছু তৃণমূলের দুষ্কৃতীকে বাঁচানোর জন্য, এখানে আমি জানি না ওনার ব্যাকগ্রাউন্ড কী আছে, ওনার ব্যাকগ্রাউন্ড ইন দ্য সেন্স আমি এই কারণে বলছি ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী আছে আমি জানি না, তবে কিছু মানুষকে বাঁচানোর জন্য আপনি মিডিয়াতে আমার ক্লায়েন্টকে মুখ খুলতে বাধা দিচ্ছেন এবং আপনি বলছেন মুখ খুললে যথাযথ ব্যবস্থা নেবেন। আপনার যদি ক্ষমতা থাকে আপনি ব্যবস্থা নিন। এটা আমার ক্লায়েন্ট সহ পশ্চিমবঙ্গ সহ গোটা কলকাতার মানুষের, দেশের মানুষের ফান্ডামেন্টাল রাইট। সে বলতে পারে, সে তার যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা জানানোর অধিকার, এটা ফান্ডামেন্টাল রাইট। আপনার যদি মনে হয় আপনি ফান্ডামেন্টাল রাইটকে চ্যালেঞ্জ করবেন তো করুন, ডিফর্ম করবেন তো করুন, আমরা কোর্টে বুঝে নেব। আমরা পুলিশের সাথেও কোর্টে বুঝেছি, আইওর সাথেও কোর্টে বুঝেছি, আগামী দিনেও বুঝবো। এবং কোর্টের অর্ডার যদি না মানা হয় তার পরবর্তী কী স্টেপ হয় এবং তার পরবর্তীতে কী ব্যবস্থা করতে হয়
আপনি লয়ার, আপনার এগেনস্টে আমি কোথায় কি করতে পারি সেটা আপনি ভালো মতো জানেন। আপনি ভুলে যাচ্ছেন আপনার এনরোলমেন্টটা ডিস্ট্রিক্ট কোর্টে, আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই, টাকার কথাও নয়। যদি এবার আপনি এটা ব্যক্তিগত দিকে নেন তাহলে আমিও ব্যক্তিগত দিকে নেব। কারণ আমার ক্লায়েন্টের ঘর ভাঙা হয়েছে, তারা বিচারের আশায় কোর্টে দৌড়চ্ছে। এই একটা 1 মাসের মেয়েকে কোলে বাচ্চা নিয়ে সে ঘর ছাড়া। মিনিমাম মানবিকতাটুকু রাখুন, এইটুকুই আপনার কাছে আশা করব।